এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তিনি এর আগেও বেশ কয়েকটি দারুণ দারুণ ঘটনা পাঠিয়েছিলেন। তার নাম হাফেজ মোহাম্মদ আলহাজউদ্দিন। ওনার বাড়ি ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার আছিম ইউনিয়নে। তো চলুন ঘটনায় চলে যাব। তো এই যে ঘটনাটি, এটি কিন্তু একটি ঐতিহাসিক স্থানকে কেন্দ্র করে। ঘটনাটি অনেক আগে ঘটেছিল বলে জানা যায়, আনুমানিক 250 বছর তো হবেই। আর এই ঘটনাটি দীর্ঘ কয়েক মাস ধরে সংগ্রহ করার চেষ্টা করেছেন। এই ঘটনাটি সংগ্রহ করার জন্য এই আলহাজ ভাই অনেকের কাছে গিয়েছেন। তো কয়েকজনের কথার হুবহু মিলে গিয়েছিল। তো যাদের কথা হুবহু মিলে গিয়েছে তাদের তথ্যগুলোই নিয়ে আসার চেষ্টা করেছেন। কিছু কিছু তথ্য বাদ পড়ে যেতে পারে বলে উনি জানিয়েছেন, যেহেতু অনেকদিন আগের ঘটনা। তো এর আগে এই আলহাজ ভাইয়ের পাঠানো একটি ঘটনা, যেটা শিরোনাম ছিল পালকি। তো এই পালকি ঘটনা যখন প্রচারিত হয় তখন টাঙ্গাইলের সাগরদিঘির একজন ভাই, যিনি এখন প্রবাসে রয়েছেন, তার নামও আলহাজ। তো এই আলহাজ ভাই মূলত এই ময়মনসিংহের আলহাজ ভাইকে ঘটনাটি দিয়েছেন বা লিখতে সহযোগিতা করেছেন। তো ওই আলহাজ ভাইকেও শুভেচ্ছা জানাচ্ছি, তিনিও আপনাদের হরর ওয়ার্ল্ডের একজন রেগুলার লিসেনার। চলুন এবার ঘটনায় চলে যাই। প্রায় 250 বছর আগের, তো সময়টা অনুমান করে ধরে নেন কত সাল হতে পারে। ভারত থেকে, মানে ওই সময়ের ভারত, তখন তো আসলে ভারতবর্ষ বলতে পুরো এরিয়াটাকেই বোঝাতো আর কি। তখন কলকাতা বা এই সাইড থেকে ব্যবসা করার উদ্দেশ্যে রাজার এক বংশধর আসে। তারা মূলত পাল বংশ। পাল বংশ বলতে সেই পূর্বের বহু আগের পাল বংশ না, অনেকে থাকে না এখনো তো পাল বংশ রয়েছে। তো ওনাদের নামে শেষে পাল এই বংশীয় পদবী ছিল। তো বাংলাদেশে ব্যবসা করার জন্য এসেছে অল্প কিছুদিনের জন্য, মানে বেশ কিছু কাজ করে আবার চলে যাবেন এরকম আর কি। তো ব্যবসা করার জন্য বিভিন্ন জায়গায় গিয়েছেন। তো এভাবে এক ঐতিহাসিক স্থানে চলে আসেন। তখন এই জায়গার নাম ছিল ধোহিনী, যদিও পরবর্তীতে নামটা পরিবর্তিত হয়ে যায়। তো রাজার বংশধর তৎকালীন এই জায়গায় অস্থায়ীভাবে থাকতে শুরু করেন, একটা অস্থায়ী ক্যাম্প তৈরি করে সেখানে থাকতে শুরু করেন। তো একদিন বিকেলবেলা এই রাজবংশের এক ছেলে, যার নাম ছিল সাগর পাল, সে ওই স্থানের পরিবেশ দেখার জন্য বের হয়েছে। তো সাগর পাল রাস্তা দিয়ে হাঁটছিল, তখন তার চোখের সামনে পড়ে খুব সুন্দরী এক রমণী। তো সেই মেয়েটাকে দেখে তো সাগর পালের খুব ভালো লেগে যায়। সাগর পাল চলে আসে তাদের অস্থায়ী ক্যাম্পে এবং চিন্তায় মগ্ন হয়ে পড়ে ওই রমণীকে নিয়ে। খোঁজ খবর নেওয়ার চেষ্টা করে যে মেয়েটাকে, তার নাম কি, বাড়ি কোথায়। তবে খোঁজ খবর নিতে তার খুব বেশি দেরি হয়নি। ওই মেয়েটার নাম ছিল কমলাবতী, তার বাড়িও এখানেই। বলে রাখা ভালো যে এই কমলাবতী মূলত স্বাভাবিক একটি পরিবারেরই মেয়ে। তো সাগর পাল সে কি করে, সে চিঠি লিখে ভারতে পাঠায় তার মা বাবার কাছে। সে বলে যে সে এখানেই থেকে যাবে, সে আর যাবে না, এখানেই সে বিয়ে শাদী করবে। তো সাগর পালের এই খবর শোনার পর তার পরিবার তো চিঠি দিয়ে জানায় যে তারা এই প্রস্তাবে রাজি না। কেননা সে এখানে ব্যবসা করার জন্য আসছে, তার সবকিছু ওইখানে। এখন সে এইখানে বিয়ে শাদী করে থাকবে, এটা তো পরিবার মেনে নেবে না। তো সাগর পাল আবারও চিঠি পাঠায় লোক মারফত। একটা পর্যায়ে পরিবার রাজি হয়। তো সাগর পাল এখানে থাকতে শুরু করে। তো ওই সময়ে কিন্তু যেই সিচুয়েশনটা ছিল, তখনও এই যে রাজাদের যেই রাজত্বের ব্যাপারগুলো তখনও কিন্তু ছিল। তখনও সম্ভবত আশা করা যায় ওই যে সময়টা ছিল তখনও হয়তোবা রাজবংশের বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলো ছিল আর কি। কোম্পানির শাসন অর্থাৎ ইস্ট ইন্ডিয়ার শাসন শুরু হয়নি, বা শুরু হলেও কিছু কিছু জায়গায় এরকম ছিল। তো অনেক আগের ব্যাপার। তো যাই হোক, এই যে কমলাবতী, তাকে বিয়ে করার জন্য এই সাগর পাল তার সাথে ভাব জমানোর চেষ্টা করতে থাকে। কিন্তু এই কমলাবতী কোনো এক কারণে কোনোভাবেই এই সাগর পালের সাথে কথা বলতেই রাজি হয় না। সাগর পাল অবাক হয়, সে একটা রাজবংশের ছেলে, সে এই এরিয়ায় থাকবে, এই এরিয়াতে সে রাজত্ব করার চেষ্টা করবে,
এরকম একটা প্রভাব প্রতিপত্তি সম্পন্ন পরিবারের সন্তানকে একটি সাধারণ ঘরের এক মেয়ে কেন বারবার প্রত্যাখ্যান করছে? এই প্রত্যাখ্যানের কারণটা কি সে বুঝতে পারছে না। যতই প্রত্যাখ্যাত হয়, সাগর পালের রাগ জেদ আরো বেড়ে যায় যে না, এই মেয়েটাকে সে বিয়ে করেই ছাড়বে। তো সাগর পাল যখন দেখলো মেয়েটা রাজি হয় না, সাগর পাল মেয়ের পরিবারে বিয়ের প্রস্তাব দেয়। মেয়ের পরিবার বিয়ের প্রস্তাবে রাজি হয়ে যায়। এখন ওই সময়ের প্রেক্ষাপটে দুই পরিবার যদি রাজি থাকতো, তাহলে ছেলে মেয়ে রাজি কি রাজি না, এই বিষয়টা আসলে ওইভাবে বিবেচনা করা হতো না। এখন হিন্দু ধর্ম মতে একটা নির্দিষ্ট লগ্নে রাশি, তারপর কোষ্ঠী, এই সমস্ত বিষয়গুলো হিসেব নিকেশ করে একটা নির্দিষ্ট লগ্নে বিয়ের একটা সময় নির্ধারণ করা হয়। তো সেভাবেই সবকিছু নির্ধারিত হয়, কিন্তু সেই সময় অনুযায়ী তাদের বিয়ে হয়নি। কোনো এক কারণে বিয়েটা আর হয় না। এইভাবে যেতে যেতে 7 মাস চলে যায়। মাঝে মাঝেই বিয়ের একটা সময় ফিক্সড করা হয়, কিন্তু কোনো এক কারণে বিয়েটা হয় না। কারণ হচ্ছে ঠিক ওই সময় সাগর পালের বাবা মা, তার আত্মীয় স্বজনরা, তারা এখানে আসতে পারেনি। এটা একটা বিষয়। তো এভাবে 7 মাস পর গিয়ে তাদের বিবাহটা সম্পন্ন হয়। তো বিয়ের পর সংসার জীবন মোটামুটি ভালোই চলছে। এভাবে পার হয়ে যায় কয়েকটি বছর। তাদের ঘরে জন্ম নেয় এক ফুটফুটে পুত্র সন্তান। সেই সন্তানের নাম কি রাখা হয়েছিল এটা অবশ্য আলহাজ ভাই তথ্য সংগ্রহ করতে পারেন নাই। তো সন্তানের বয়স যখন 3 কি 4 মাস, তখন নাকি হঠাৎ করেই এই সাগর পালের এরিয়ায় দেখা যায় এক ভয়াবহ খরা। কোথাও কোনো পানি নাই, তীব্র পানি সংকট। ওই সময় কাছাকাছি কোনো নদীও ছিল না যা থেকে পানি নিয়ে মানুষ তাদের জীবন চালাবে। তখন সাগর পাল উনি বিভিন্ন মানুষদের সাথে কথা বলে ঠিক করেন যে ওখানে একটি বিশাল দিঘি খনন করবেন। যদিও বা সেই দিঘিটা এখন সরকারিভাবে লিজ দেওয়া হয়, এখনো আছে সেই দিঘি। তো সেই দিঘিটা খনন করা হয়। এই দিঘির মাধ্যমেই মানুষ তাদের পানির অভাব পূরণ করবে। বিভিন্ন সময় কিন্তু পানির অভাব পূরণের জন্য এরকম বিশাল বড় বড় পুকুর, দিঘি এগুলো কিন্তু খনন করা হয়েছে, আমাদের ইতিহাস যেটা বলে। তো এইভাবেই ওই দিঘিটা খনন করা হয়েছিল। তো দিঘি যখন খনন করার কাজ শুরু হয়, প্রায় 6000 লোক নাকি এই দিঘির কাজটা খনন করার জন্য কাজে নেমে পড়েছিলেন। তখন তো এরকম আধুনিক যন্ত্রপাতি ছিল না, এই যে এক্সক্যাভেটর বা ভেকু আমরা যেটাকে বলি আর কি, এই কোদাল খুন্তা এগুলা দিয়েই কাজ করতে হতো। তো দিঘির খনন কাজ অল্প কিছুদিনের মধ্যেই শেষ হয়ে যায়। তখন দেখা যায় এক নতুন কাহিনী। দিঘির খনন কাজ শেষ হলেও দিঘিতে পানি ওঠে না। তখন এই সাগর পালের মনে তো চিন্তা ঢুকে গেছে, দিঘিতে কেন পানি ওঠে না, কি করলে দিঘিতে পানি উঠবে। একদিন 2 দিন করে দিন কাটতে থাকে, কিন্তু দিঘিতে পানি ওঠে না। এক রাত্রে সাগর পাল ঘুমের ঘোরে স্বপ্নে দেখে যে রাজসভার পুরোহিতের মতো কেউ একজন তাকে বলছে যে দিঘির মাঝখানে একটা বিশেষ পূজা করে মাগরিবের আজানের ঠিক আগে আগে রানী কমলাবতী পুকুরে নেমে যদি মাঝখান পর্যন্ত খালি পায়ে হেঁটে যায়, তাহলেই সেই দিঘিতে পানি উঠবে, এছাড়া দিঘিতে কখনোই পানি উঠবে না। তো সাগর পাল এই স্বপ্ন দেখার পর ঘুম থেকে জেগে যায়। এই স্বপ্ন দেখে উনিও খুব চিন্তিত। পরের রাত্রেও ওই একই স্বপ্ন সে দেখতে পায়। তো একই স্বপ্ন 3 দিন ধরে দেখেছে। এরপর এই সাগর পাল তিনি বেশ কয়েকজনের সাথে এই বিষয়টা শেয়ার করেন। পুরোহিত তার সাথেও শেয়ার করেছেন। পুরোহিতকে বলেন যে এই স্বপ্নটির ব্যাখ্যা আপনি খোঁজেন। তো পুরোহিত স্বপ্নের ব্যাখ্যাটি পেয়েও যান। স্বপ্নে যেভাবে দেখানো হয়েছে ঠিক সেভাবেই যদি কাজ না করা হয়, তাহলে নাকি কখনোই এই দিঘিতে পানি উঠবে না। তখন সাগর পাল খুব মলিন মুখে পুরোহিতকে জিজ্ঞেস করেন যে আচ্ছা, এইভাবে না হয় করলাম কাজটা, এই শুকনো পুকুরে কমলাবতী যদি নামে, তারপর যদি পানি ওঠা শুরু হয়, তখন কি হবে? কমলাবতীর ক্ষতি হবে না তো? এছাড়া অন্য কোনো উপায় কি আছে? তখন পুরোহিত বলেন যে না, আর কোনো উপায় নেই। উপায়ন্তর না পেয়ে সাগর পাল রাজি হয়ে যান এই কাজে। কমলাবতীকে গিয়ে যখন এই কথা বলা হয়, কোনো ধরনের উচ্চবাচ্য ছাড়াই, কোনো ধরনের চিন্তা ছাড়াই কমলাবতী এক বাক্যে রাজি হয়ে যান। বলেন যে রাজ্যের মানুষের উপকার হবে, এই জন্য আমি এক বাক্যে রাজি হয়ে গেলাম। তো এভাবে এক বাক্যে রাজি হওয়ার এই ব্যাপারটাও একটা রহস্যের
উদ্রেক করে সাগরপালের মনে। কেননা যেহেতু এই বিয়েতে কমলাবতী রাজি ছিল না, আর বিভিন্ন বিষয়ে কমলাবতী সাগরপালের সাথে দ্বিমত করত। একটা পর্যায়ে মেনে নিত, আবার কোনোটা মেনেই নিত না। কমলাবতী কোনো কিছু একদমই যদি মেনে না নিত, সাগরপাল সেখান থেকে সরে আসতো। কিন্তু এক বাক্যে সব কথায় কমলাবতী রাজি হতো না, চিন্তা ভাবনা করতো আর কি। স্বামী বলছে দেখে রাজি হয়ে যেতে হবে, বিষয়টা এরকম না। কিন্তু এমন একটা বিষয় যেটা যে কোনো ব্যক্তির মনে ভয়ের উদ্রেক করতে পারে, সেই বিষয়টায় কমলাবতী এক বাক্যে রাজি হয়ে যায়। তো দিনক্ষণ ঠিক করে পুকুরের মাঝে সেই পূজা শুরু করা হয়। সময় মতো কমলাবতী নেমেও পড়েন ওই পুকুরে। আর এই কাজগুলো পুকুরের উপরে দাঁড়িয়ে দেখছিল হাজার হাজার মানুষ। সেখান থেকে শুরু হয় ভয়ানক এক ঘটনা। ওই কমলাবতী যখন এক পা দুপা করে হেঁটে হেঁটে পুকুরের ঠিক মাঝখানে যায়, তখন সবার চোখের সামনেই পুকুরের নিচ থেকে পানি ওঠা শুরু হয়। আর এই পানি নাকি এমনভাবে উঠছিল যে কয়েক মিনিটের মধ্যেই কমলাবতীর কোমর পর্যন্ত পানির নিচে ডুবে যায়। তো পুকুরের উপর থেকে সবাই কমলা রানীকে পুকুরের উপরে আসতে বলে, কিন্তু এখানে ঘটল এক অন্য ঘটনা। মনে হচ্ছে কমলাবতী স্বেচ্ছাই আস্তে আস্তে পুকুরের ভিতরে আবার চলে যাচ্ছে। সে সবার ডাক শুনছে, তাকাচ্ছে, দেখছে, কিন্তু সেগুলোতে তার কোনো ভ্রুক্ষেপ নাই। সে ডুবে যাচ্ছে, সে যে উঠে আসার চেষ্টা করবে এরকমটা তার মধ্যে দেখা যাচ্ছে না। সে যেভাবে দিব্যি স্বাভাবিকভাবে নেমে গিয়েছিল, ওভাবেই সে স্বাভাবিকভাবেই আরো গভীরে চলে যাচ্ছে। তো সে যখন চলে যাচ্ছে গভীরে, তখন উপস্থিত বেশ কিছু লোকজন যখন দেখতে পেল রানী ডুবে যাচ্ছে, তখন বেশ কিছু লোকজন যারা ভালো সাঁতার জানতো তারা লাফ দিয়েছে পুকুরের পানিতে। কিন্তু দুঃখের বিষয় হলো, তারা অনেক দ্রুত সাঁতরে এগিয়ে যাওয়ার পরও ঠিক কমলাবতীর কাছাকাছি যখন গিয়েছে, তখন মনে হলো কমলাবতী নিজেই পানির নিচে ডুবে চলে গেল। এই যে ডুবে চলে যাচ্ছে, তার মধ্যে কোনো ভয় নেই, শঙ্কা নেই, আতঙ্ক নেই। এটা কিভাবে সম্ভব? অতল পানিতে হারিয়ে যায়। যেখানে হারিয়ে গেল তারা ওখানে পৌঁছালো, সেখানেও একটু খোঁজ করলো আর কি। এরপর আরো হাজার হাজার মানুষ চোখের সামনে পানির মধ্যে ঝাঁপ দিল। তারাও একই জায়গায় এসে রানী কমলাবতীকে খোঁজার চেষ্টা করলো। তখন তো পানি উঠেছে সবে, খুব যে গভীর হয়ে গেছে তাও কিন্তু না, অনেক পানি উঠেছে যখন তা কিন্তু না। এই অল্প পানিতেই কমলাবতী মনে হলো নিমিষেই হারিয়ে গেল। কোথাও কমলাবতীকে পাওয়া গেল না। বিভিন্ন জায়গা থেকে অল্প সময়ের মধ্যেই জাল নিয়ে আসা হলো। ওই দিঘির প্রত্যেকটা জায়গায় জাল ফেলা হলো, কিন্তু কমলাবতীকে আর পাওয়া গেল না। কয়েকদিন টানা খোঁজ করা হলো, কোনো লাভ হলো না, ফলাফল শূন্য। কমলাবতীর কোনো খোঁজ নাই। এরপর বেশ কিছু ডুবুরি নামানো হয়েছে। তৎকালীন যে ধরনের ডুবুরিরা থাকতো আর কি, এরকম ডুবুরি এখনো কিছু কিছু দেখা যায়। তো ওনারা অক্সিজেন ছাড়াই নিচে নামে। দেখা যাচ্ছে তারা পানির নিচে কেউ কেউ 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট পর্যন্ত থাকতে পারে। এই ধরনের একটা প্র্যাকটিস তারা কিন্তু করেছে, বংশ পরম্পরায় তারা ডুবুরি হয়েছে। তো এই ধরনের ডুবুরি কিন্তু তখন পাওয়া যেত। সবাই তো ধরেই নিয়েছিল যে এটা আর পাওয়া যাবে না, অর্থাৎ কমলাবতীকে আর পাওয়া যাবে না। তো ডুবুরিরা যখন কমলাবতীকে খুঁজতে পানির নিচে ডুব দেয়, তারাও ব্যর্থ হয়। সবাই হাল ছেড়েই উপরে উঠে চলে আসে। সবাই বলা বলি করতে থাকে যে কমলাবতীকে পানির নিচে নিয়ে গেছে, কারণ তার ডেড বডিও তো পাওয়া যাচ্ছে না। এদিকে এই সাগরপালের একমাত্র পুত্র দুগ্ধপোষ্য শিশু মাকে কাছে না পেয়ে ক্ষুধায় চিৎকার করে কান্নাকাটি করতে থাকে। এইভাবে দিন যে রাত হয়ে গেছে, ওই দিন তো চলে গেছে, পরের দিন যেও রাত হয়ে গেছে। এখন সাগরপাল কমলাবতীকে তো খুব ভালোবাসতেন, স্ত্রীর কথা ভেবে সে শোকা হতো। আবার তার শিশু সন্তান বুকের দুধ খাওয়ার জন্য কান্নাকাটি করছে, অন্য কোনো মহিলার কোলেই যাচ্ছে না। সে কি করবেন চিন্তা করতে করতে একটা সময় উনি ঘুমিয়ে যান। আর ঘুমের ঘোরে সাগরপাল একটি স্বপ্ন দেখেন। এই স্বপ্নের মধ্যে উনি দেখেন এই যে কমলাবতী তার স্বপ্নে এসেছে, এসে বলছে, হে সাগরপাল, আপনি কেমন করে পারলেন এত জঘন্য একটি কাজ করতে? আমরা চাইলেই আপনাকে অনেক বড় শাস্তি দিতে পারি, কিন্তু আমরা আপনাকে কোনো শাস্তি দেব না, কারণ আমার একটি সন্তান আপনার কাছে আছে। আপনি এখনই ঘুম থেকে ওঠেন, উঠে এই সন্তানকে পুকুরের ওই জায়গাটাতে রেখে আসবেন। ঘুমের মধ্যেই ওই জায়গাটা দেখিয়ে দেয় আর কি, একটা জায়গার কথা বলে দেয় যে ওইখানে গিয়ে রেখে আসবেন।
আর কিছুক্ষণ পর গিয়ে নিয়ে আসবেন। একটা কথা মনে রাখবেন, সন্তানকে রেখে আপনি সরাসরি প্রাসাদে চলে আসবেন, অর্থাৎ তারা যে প্রাসাদটা তৈরি করেছিল এখানে নতুন করে, অস্থায়ীভাবে থাকতো তো প্রথম, পরপর তো প্রাসাদ তৈরি করেছে, তো প্রাসাদে চলে আসবেন, কোথাও দাঁড়াবেন না, আর ভুলেও পেছনের দিকে ফিরে তাকানোর চেষ্টা করবেন না। তো এভাবে করে প্রত্যেক রাত্রে তাকে রেখে আসবেন, আর আমি এসে ওকে দুধ পান করিয়ে যাব। এমন স্বপ্ন দেখার পর রাজা সাগরপাল ঘুম থেকে উঠে পড়ে। এ কি স্বপ্ন দেখলেন? এটা নিয়ে উনি চিন্তিত হয়ে পড়েন, কারণ প্রথম রাত্রে দেখেছেন উনি যে লাফ দিয়ে সেখানে চলে যাবেন, সেটা এরকম না। পরের রাত্রে দেখেছেন, তো এরকম তো কয়েক রাত দেখেছেন। প্রথম রাত দেখার পর চিন্তিত হয়ে পড়ছেন, পরের রাত দেখছেন চিন্তিত হয়ে পড়ছেন। বাচ্চাকে কোনো না কোনো ভাবে খাবার খাইয়ে ঠান্ডা রাখার চেষ্টা করছিলেন আর কি। রাজ পুরোহিতের সাথে যোগাযোগ করেন। এখন রাজ পুরোহিত পরামর্শ দেন যে আপনি কাল বিলম্ব না করে আপনি স্বপ্নে যেটা দেখেছেন সেটাই করুন, এটাতেই মঙ্গল হবে। বাচ্চাকে ওখানে রেখে আপনি সরাসরি ঘরে চলে আসবেন, কিছুক্ষণ পর আবার গিয়ে নিয়ে আসবেন। সত্যি তাই, পরের রাত্রে ওই শিশু পুত্র সন্তানকে কমলাবতী দেখিয়ে দেওয়া জায়গায় উনি রেখে আসেন। তখনও কিন্তু তার পুত্র খুব কান্নাকাটি করছিল। সন্তানকে রেখে প্রাসাদে ফেরার জন্য উনি যেই না ঘুরেছেন, হঠাৎ করে উনি শুনতে পান ছেলেটার কান্নাকাটি করছে না, মনে হচ্ছে সে যেন কার সাথে হেসে হেসে খেলা করছে। কমলাবতীর কড়া নির্দেশ ছিল সন্তানকে রেখে উনি যেন সরাসরি ঘরে চলে আসেন, পেছন দিকে ফেরত যেন উনি না তাকান। তো উনি তো চলে আসছেন। কিছুক্ষণ পর উনি আবার গিয়েছেন বাচ্চাকে নিয়ে আসতে, দেখা গেল বাচ্চাটা ওখানেই আছে। যাওয়ার সময় চিন্তা করছিলেন যে আচ্ছা আমি যা যাচ্ছি আমার বাচ্চাটা ঠিকঠাক আছে তো, ওকে ঠিকঠাক ভাবে পাবো তো। তো উনি ওখানে গিয়ে ঠিকঠাক মতোই পেয়ে যান। তবে উনি যখন ওইখানে যান উনি শুনতে পান পুকুরের পানিতে কিছু একটা নামার শব্দ। উপর থেকে কেউ পুকুরের মধ্যে নেমে গেলে এক ধরনের কলকল শব্দ হয় না পানিতে, ওইরকম একটা শব্দ। তবে রাত হওয়ার কারণে উনি কিছুই দেখতে পান নাই। সাগরপালের মনের মধ্যে এক অজানা ভয় কাজ করে, তাড়াতাড়ি পা চালাচ্ছেন উনি। তো ওইখানে শুধু সাগরপালের যাওয়ারই অনুমতি ছিল, সে যে অন্য কোনো লোকজন নিয়ে যাবে এমনটার অনুমতি কিন্তু ছিল না। ছেলের কাছে যখন উনি গিয়েছেন তখন দেখেন ছেলেটা শুয়ে শুয়ে একা একা খেলা করছে, আর সে যে দুধ খেয়েছে তার মুখের সাইড দিয়ে লেগে আছে কিছু কিছু, বোঝা যাচ্ছে যে সে দুধ খেয়েছে। তো এমন দৃশ্য দেখে সাগরপালের মনে অল্প সময়ের জন্য আনন্দ হয়, কিন্তু তার মধ্যে অনেক রহস্য সম্পর্কিত প্রশ্নেরও উদিত হয়। উনি বুঝতে পারেন যে কমলাবতী আসছিল তার সন্তানকে দুধ খাওয়াতে, এছাড়া অন্য কেউ এখানে আসেনি। এখন কমলাবতীর কথা তার মনে পড়ে গেছে, ওখানে বসেই তার ছেলেকে কোলে নিয়ে অঝোর ধারায় সে কান্না করতে থাকে আর কমলাবতীকে স্মরণ করতে থাকে। ওই সময় নাকি পুকুরের ভেতর থেকে ভেসে আসে একটি আওয়াজ। কেউ সাগরপালকে বলছে আপনি প্রত্যেক রাতে এখানে আসবেন, একা একা এসে ছেলেটাকে রেখে যাবেন, কিছুক্ষণ পরে সে নিয়ে যাবেন, আর তার বুকের দুধ খাওয়ার যে একটা বয়স আছে এই সময় পর্যন্ত এরকম চলতে থাকবে, আর আপনি এখন কান্নাকাটি করবেন না, আপনি এখন ঘরে ফেরত যান। তো এটা শোনার পর সাগরপাল সে সন্তানকে নিয়ে ঘরে চলে আসে। তো এইভাবেই চলতে থাকে সময়। প্রতিদিন রাতের বেলা একটা নির্দিষ্ট সময় সাগরপাল তার সন্তানকে নিয়ে রেখে আসেন সেই একটা নির্দিষ্ট জায়গায়, ওই পুকুরের পাড়ে। কিছুক্ষণ পর আবার গিয়ে নিয়েও আসেন। অদ্ভুত ব্যাপার হচ্ছে এই সন্তানটা তার মাকে সারাদিন কাছে পায় না, কিন্তু ওই যতটুকুই পায় তাতে করে সারাদিন সে কোনো কান্নাকাটি করে না। এভাবেই সে একটু একটু করে বড় হচ্ছে। এরই মধ্যে এই সাগরপালের মনের মধ্যে একটা দুষ্টু বুদ্ধির উদিত হয়, অর্থাৎ সে চিন্তা করে একটা দুষ্টু বুদ্ধির। এই দুষ্টু বুদ্ধি যখন তার মনের মধ্যে উদিত হয়েছে তখন উনি চিন্তা করেন এইবার আমি একটু আড়ালে দাঁড়িয়ে দেখব ঘটনাটা কি হয় ওখানে। তো যেভাবে সেই কাজ, ওই রাত্রে সন্তানকে নিয়ে পুকুর পাড়ে গিয়েছেন। সন্তানকে রেখে উনি ঘরে না ফেরত যে উনি ঝোপের আড়ালে দাঁড়িয়ে থেকে কি হয় উনি দেখছেন। সে তার কাজে সফলও হয়েছে। যখনই সে ঝোপের আড়ালে দাঁড়িয়েছে তখন সে দেখতে পায় এই যে কমলাবতী সে পুকুরের ভেতর থেকে উঠে এসেছে। অদ্ভুত ব্যাপার,
তার পোশাক দেখে মনে হচ্ছে না যে এই পোশাকটা ভেজা, অথচ সে পুকুরের ভেতর থেকে উঠে এসেছে। আর তার যে পোশাক, এটা একটা রানীর পোশাক, এটা স্বাভাবিক কোনো পোশাক না। এমন জাঁকজমকপূর্ণ পোশাক এই সাগরপাল, সে তো রাজ পরিবারের সন্তান, সেও কখনো দেখেনি। তো কমলাবতী উঠে আসে, বাচ্চাটাকে কোলে নেয়, কোলে নিয়ে সে বাচ্চাটাকে আদর করছে, বুকের দুধ খাওয়াচ্ছে। তো এই দৃশ্য দেখে সাগরপাল কিছু না বলে চুপি চুপি ঘরে চলে আসে। কিছুক্ষণ পর গিয়ে আবার বাচ্চাকে নিয়েও আসে। ওই রাত্রে সাগরপাল যখন ঘুমিয়েছেন, আবার উনি স্বপ্নে কমলাবতীকে দেখছেন। স্বপ্নে কমলাবতী বলছেন, আপনি আজ যা করেছেন তা একদমই ঠিক করেন নাই, এমন কাজ আর কখনোই করবেন না। এতটুকু সতর্কবাণী কমলাবতী তাকে দিয়ে দেয়। তো স্বপ্নের মধ্যেই সাগরপাল রানী কমলাবতীকে আবার ফেরত আসার জন্য খুব অনুরোধ করেন। উত্তরে কমলাবতী বলে, আপনি যা করছেন তা ঠিক করেন নাই, আপনারা খুব খারাপ কাজ করছেন, জঘন্য কাজ করছেন। আসলে সাগরপাল কি জঘন্য কাজ করছে এটা তো বুঝতে পারতেছে না, যে আসলে আমি করলামটা কি। আমি যা করছি হয়তোবা ঘুরে তাকাইছি, এইটা একটা নির্দেশ অমান্য হতে পারে, কিন্তু আগে থেকেই তো শুনতেছি যে জঘন্য কাজ করছি, আসলে করছিটা কি এটা তো বুঝতে পারতেছি না। তো সাগরপালও বুঝতে পারেন না যে আসলে তার অপরাধটা কি ছিল। কমলাবতীকে বিয়ে করছেন, এটা তার অপরাধ, এটা তো হতেই পারে। আর কমলাবতীকে তো উনি লোক দিয়ে তুলে এনে বিয়ে করেন নাই, পারিবারিকভাবে বিয়ে করছেন। হ্যাঁ, কমলাবতী রাজি ছিল না, পরে সে তো স্বেচ্ছায় বিয়ে করছে, পারিবারিক কারণেই হোক, যে কারণেই হোক। তো এখানে তো আর কোনো সমস্যা নেই। উনি আসলে বুঝতে পারেন না যে সমস্যাটা কি, কেন এই কথা বারবার বলছে। তো এরপরে একই রকম ভাবে এই সাগরপাল উনি কাজ চালিয়ে যেতে থাকেন, বাচ্চাকে নিয়ে যান, আবার নিয়ে আসেন। এর মধ্যে সাগরপাল এক মারাত্মক সিদ্ধান্ত নিয়ে বসেন। চুপি চুপি কিছু লোক রেডি করে রাখেন, লোকদেরকে বলে রাখেন যে যখন কমলাবতী তার সন্তানকে বুকের দুধ পান করাতে আসবে, কমলাবতী কোনোভাবেই যেন আর পানিতে নেমে যেতে না পারে, যে করেই হোক তাকে আটকে ফেলতে হবে। তো যেভাবে সেই কাজ। ওই রাত্রে কমলাবতীকে আটকানোর সব সরঞ্জাম নিয়ে সবাই রেডি। রাজা যখন চিন্তা করেছেন, অর্থাৎ সাগরপাল যখন চিন্তা করেছেন, উনি চিন্তা করে রেখেছেন, কিন্তু এটা কারোর সাথে শেয়ার করেন না, একদম মনের মধ্যে রেখেছেন। উনি জানেন এটা শেয়ার যদি করেন উনি, তাহলে হয়তোবা এই জিনিসটা জানাজানি হয়ে যেতে পারে। একদম মনের মধ্যে রেখেছেন, কারোর সাথে কোনো কথা বলেন নাই। হঠাৎ করে রাতের বেলা উনি কিছু সৈন্যদেরকে বলেছেন যে এক্ষুনি রেডি হও এই এই সরঞ্জাম নিয়ে। আর রাজপ্রাসাদে তো, বা এই প্রাসাদ উনার তো রাজপ্রাসাদ, আর রাজপ্রাসাদ যে ওনার স্টাইনে রাখো তো এখানে, ওই জিনিসটা রাখো তো এখানে, ওই জিনিসটা। যাওয়ার সময় তাদেরকে বলছে যে যখনই তোমরা কমলাবতী হবেই সে যেতে পারবে না। তো ওরাও খুব অবাক হয়, বলে কি, লোকদেরকে অন্য জায়গায় রেখে দিয়েছে। যখনই অন্য ঘিরে ফেলার সাথে আলোড়ন সৃষ্টি হয়, বলেছিল আপনি আজকে আলোড়ন সৃষ্টি হয়, কিন্তু তাতেও তারা থেমে যায়নি কমলা। কিন্তু এই সমস্ত কথা সাগর বলেছিল আপনি আজকে, আর লোকদেরকে হুকুম দেওয়া হলো একটা রুমের মধ্যে কমলাবতীকে আটকে রাখার জন্য। এমন একটা রুম, কিন্তু দূরের কথা বাতাসও যেন সহজে ঢুকতে না পারে, এমন একটা রুমের মধ্যে তাকে যেন রাখা হয়। কারণ সাগরপাল বুঝতে পেরেছিলেন যে তাকে এরকম একটা রুমেই রাখতে হবে। আর শুধু রুমে রাখলে হবে না, সেই রুমের মধ্যেও তাকে শেকল বন্দি করে রাখতে হবে, হাতে পায়ে গলায় শেকল বেঁধে রাখতে হবে। তো আর লোকদেরকে হুকুম ঠিকঠাক করা হলো, সবাই ঘুমাতে চলে যায়। সকালবেলা সাগরপাল যখন লোকজন নিয়ে সেই রুমের কাছে আসে এবং ওই রুমটা খোলে, দেখে এক আজব ঘটনা। ঘর বন্ধ, বাইরে থেকে লক করা, শেকলগুলো ঠিকঠাক আছে, এমন একটা রুম, মানুষ তো দূরের কথা, বাতাসও যেন সহজে ঢুকতে না পারে, এমন একটা রুমের মধ্যে তাকে যেন রাখা হয়। কারণ সাগরপাল বুঝতে পেরেছিলেন যে তাকে এরকম একটা রুমেই হবে। আর শুধু রুমে ঘরের সব জায়গায় কমলাবতীকে খোঁজা হয়, কিন্তু তার কোনো সম্ভব হয়। এটা জানাজানি হয়ে যায় যে রানী কমলাবতী এই পুকুরের ভেতরে আছেন, তাকে এইভাবে ধরে আনা হয়েছিল। এরপর লোকজন তো সবাই জেনে গেছে। এতদিন তো আসলে এই বিষয়টা কেউ জানতো না। আসলে ঠিকঠাক করা হলো। সেই রুমটা ছিল অন্ধকার, হাতে পায়ে
শিকলের বেড়ি পরানো। এরপর সবাই ঘুমাতে চলে যায়। সকাল বেদকে একদম কিচ্ছুই জানতে পারেন নাই, কিছুই না। তার অনুগত যে জিনেরা ছিল তারা এসে জানায় যে তারা অনেক চেষ্টা করেছে, কিন্তু হাজার চেষ্টা করেও কোনোভাবেই বিন্দু বিসর্গও জানতে পারে নাই, মানে কোনো তথ্যই জানতে পারে নাই, আগা মাথা মাঝে কিচ্ছু না। কেন হয়েছে, কি হইল, কমলাবতী কেন পুকুরের ভিতরে গেছে, ঘর বন্ধ, বাইরে থেকে লক করা, সেগুলো ঠিকঠাক আছে, ঘরের সব জায়গায় কমলাবতীকে খোঁজা হয়, কিন্তু তার কোনো খোঁজ খবর নাই। সাগরপাল সহ তো সবাই অবাক যে এটা কিভাবে সম্ভব হয়, এটা জানাজানি হয়ে যায়, কিচ্ছু না, কোনো তথ্যই তারা কেউ বলতে পারে না। এরপর ওই পুকুরে একজন ডুবুরি নামে। তো এরপর একজন ডুবুরি আর উঠে আসে না, অন্য সব ডুবুরি উঠে আসে। অনেকক্ষণ হয়ে যায়, উঠে আসে না, উঠে আসে না। এতক্ষণ তো থাকার কথা না, ওই সময় তার এরকম অক্সিজেন সিলিন্ডার ছিল না, যে যার দক্ষতা অনুযায়ী পানির নিচে অনেকক্ষণ থাকতো। তো অনেকক্ষণ পর যখন সবাই চিন্তা করে একে আর পাওয়া যাবে না, হারিয়ে গেছে, নিশ্চয়ই একে পানি দেয়, এতদিন তো আসলে এই বিষয়টা কেউ জানতো না। আসলে এটা কিভাবে সম্ভব হলো এটা থেকে বুঝতে পারছে। যখন এই সব ঘটনা খুলে বলা হয়, তার কাছে জানতে চাওয়া হয় যে আসলে এটা কিভাবে হলো, কিন্তু রাজপুরোহিত তার জানা বিদ্যা প্রয়োগ করে একদম কিচ্ছুই জানতে পারেন নাই, কিছুই না। তার অনুগত যে জিনেরা ছিল তারা এসে জানায় যে তারা অনেক চেষ্টা করে বড় দুইটি রুই মাছ, মাছগুলো জীবিত। এই ঘটনা দেখে সবাই তো অবাক, আর অবাক হওয়ারই কথা। এতক্ষণ পর এই ডুবুরি ভেসে উঠলো। ডুবুরি আস্তে আস্তে, আর সে কারোর সাথে কথা বলতে চাইছিল না। পুকুরের পাড়ে উঠেই বাকি সব ডুবুরিকে বললো, চলো এখন এই জায়গা থেকে, এখানে থাকলেই বিপদ। তো ডুবুরির কথাগুলো সবাই তো শুনলো। এদিকে সাগরপাল এসে সেই ডুবুরিকে বলল যে বলো, তুমি পানির নিচে এতক্ষণ কি করছিলে, কোথায় ছিলা, তুমি কি দেখেছ? সাগরপালের সেই প্রশ্নের উত্তরে ওই ডুবুরি বললেন যে দেখুন, আমি আপনাকে এই বিষয়ে কোনো উত্তর দেব না, আপনার জন্য কাজ করছি, আমাদের টাকার কোনো দরকার নাই, আমরা এখন চলি, আমাদেরকে বিদায় দেন। কিন্তু কিচ্ছু না, কোনো তথ্যই তারা কেউ বলতে পারে না। একজন ডুবুরি নামে। তো এরপর একজন ডুবুরি আর উঠে আসে না, অন্য সব ডুবুরি উঠে আসে। অনেকক্ষণ হয়ে যায়, উঠে আসে না, উঠে আসে না। এতক্ষণ তো থাকার কথা না, ওই সময় তার এরকম অক্সিজেন সিলিন্ডার ছিল না। সাগরপালের আর এটা বলার পর তার নাক মুখ দিয়ে রক্ত উঠবে এবং সে মারা যাবে, নিশ্চয়ই একে পানির নিচে কিছু নিয়ে গেছে। হঠাৎ করে দেখাশোনা করতে হবে, ভরণ পোষণ করতে হবে। একথা শুনে সাগরপাল ডুবুরিকে আশ্বাস দেন যে হ্যাঁ, আমি সেটা করব, তুমি বলো। সকলের সামনে যেহেতু সাগরপাল প্রতিশ্রুতি দিয়েছেন, এরপর ওই ডুবুরি বলতে থাকে যে কি দেখেছে। ওই ডুবুরি বলতে থাকে যে আমি যখন পানির নিচে ডুব দেই তখন স্বাভাবিকভাবেই পানির নিচে খুঁজতে থাকি। এভাবে 1 কি 2 মিনিট চলে যায়। আমি একটু একটু করে নিচে যাওয়ার চেষ্টা করছি। হঠাৎ করেই আমি অনুভব করি, মনে হচ্ছে কোনো এক অজানা শক্তি আমাকে একটু একটু করে পানির একদম তলদেশে নিয়ে যাচ্ছে, যেটা আমি চাচ্ছিলাম না। আমি এটাও ভাবছিলাম যে এই পুকুর তো এত গভীর না, আমি শুধু নিচে যাচ্ছি তো যাচ্ছি, যাচ্ছি তো যাচ্ছি, এটা কিভাবে সম্ভব? হঠাৎ করে আমি দেখি পানি একদম পরিষ্কার, আর পানির নিচে অনেক আলো। আর সবচেয়ে বেশি আশ্চর্য হই, বড় বড় দুইটি রুই মাছ, মাছগুলো জীবিত। এই ঘটনা দেখে সবাই তো অবাক, আর অবাক হওয়ারই কথা। এতক্ষণ পর এই ডুবুরি ভেসে উঠলো আর কি। তো ডুবুরি আস্তে আস্তে পুকুরের পাড়ে উঠে আসে, তবে ডুবছে, আর সে কারোর সাথে কথা বলতে চাইছিল না। পুকুরের পাড়ে উঠেই বাকি সব ডুবুরিকে বললো, চলো এখন এই জায়গা থেকে, এখানে থাকলেই বিপদ। তো ডুবুরির কথাগুলো সবাই তো শুনলো। এদিকে সাগরপাল এসে সেই ডুবুরিকে বলল যে বলো, তুমি পানির নিচে এতক্ষণ কি করছিলে, কোথায় ছিলা, তুমি কি দেখেছ? সাগরপালের সেই প্রশ্নের উত্তরে ওই ডুবুরি বললেন যে দেখুন, আমি আপনাকে এই বিষয়ে কোনো উত্তর দেব না, আপনার জন্য কাজ করছি, আমাদের টাকার কোনো দরকার নাই, আমরা এখন চলি, আমাদেরকে বিদায় দেন। কিন্তু সত্যি বিশাল বড় বড় দুটি গজার মাছ। এই মাছগুলো, তুমি ভয় পেও না, আমাদের পেছনে পেছনে আসো। মাছগুলোর মুখে এমন কথা শুনে আমি একটু ভয় পেয়ে যাই, আবার তৎক্ষণাৎ নিজেকে স্বাভাবিক করে তুলি। তো আমি মাছগুলোর পেছন পেছন। সাগরপালের এমন পীড়াপিড়িতে একটা সময় ডুবুরি রাজি হয় সব। আর এটা বলার পর পানিতে ছিল না ওই জায়গায়, বিষয়টা এরকম না। তো এভাবে কিছু দূর আগানোর পর আমি চোখের সামনে দেখতে পাই একটি রাজপ্রাসাদের মতো ঘর দেখা যাচ্ছে, আর সেই ঘরের চারপাশ দেয়াল দিয়ে ঘেরা। আর
দেয়ালের কাছাকাছি এসে দেখি বিশাল বড় একটি গেট। তো মাছগুলো আমাকে সেই গেট দিয়ে ঢুকতে বলে, আমিও গেট দিয়ে ভিতরে ঢুকে যাই, কিন্তু মাছগুলো গেটের ভিতরে ঢোকেনি। বলেছিল তাদের অনুমতি এ পর্যন্তই। গেটের ভিতরে গিয়ে আমি তো পুরোই অবাক। সেখানে দেখি চোখ জুড়ানো অপূর্ব সৌন্দর্যময় এক সুন্দর জগৎ। ওখানে আবার পানি নেই, সেখানে পুকুর আছে, গাছপালা আছে, নদী আছে, এত সুন্দর সুন্দর ফলের গাছ, ফলগুলো বেশ বড় বড়। আমি তো এসব দেখে মুগ্ধ হয়ে দাঁড়িয়ে থাকি। এর কিছুক্ষণ পর আমার কাছে আসে দুইজন লোক। তারা দেখতে একদম স্বাভাবিক মানুষের মতোই। তারা আমাকে বলে, তোমাকে স্বাগতম আমাদের জগতে, এসো আমাদের সাথে, তোমাকে ভিতরে নিয়ে যাওয়ার অনুমতি এসেছে। তখন আমি তাদের সাথে সাথে চলতে থাকি। তারা আমাকে নিয়ে ঢোকে সেই রাজপ্রাসাদে। সেখানে গিয়ে আমি তো পুরোই অবাক। আর অবাক কেনই বা হব না? সেখানে গিয়ে দেখি বিশাল বড় একটি সিংহাসন, আর সেই সিংহাসনেই বসা আছেন আমাদের রানী কমলাবতী। দেখাশোনা করতে হবে, ভরণ পোষণ করতে হবে। একথা শুনে সাগরপাল ডুবুরিকে আশ্বাস দেন যে হ্যাঁ, আমি সেটা করব, তুমি বলো। সকলের সামনে যেহেতু সাগরপাল প্রতিশ্রুতি দিয়েছেন, এরপর ওই ডুবুরি বলতে থাকে যে কি দেখেছে। ওই ডুবুরি বলতে থাকে যে আমি যখন পানির নিচে ডুব দেই, নিচে যাওয়ার চেষ্টা করছি, হঠাৎ করেই আমি অনুভব করি মনে হচ্ছে কোনো এক অজানা শক্তি আমাকে একটু একটু করে পানির একদম তলদেশে নিয়ে যাচ্ছে, যেটা আমি চাচ্ছিলাম না। আমি এটাও ভাবছিলাম যে এই পুকুর তো এত গভীর না, আমি শুধু নিচে যাচ্ছি তো যাচ্ছি, যাচ্ছি তো যাচ্ছি, এটা কিভাবে সম্ভব? হঠাৎ করে আমি দেখি পানি একদম পরিষ্কার, আর পানির নিচে অনেক আলো। আর সবচেয়ে বেশি আশ্চর্য হই যে আমি ওখানে স্বাভাবিকভাবেই শ্বাস প্রশ্বাস নিতে পারছিলাম। আমি তখন পানির নিচে এদিক ওদিক ভালোভাবে দেখতে থাকি। এরই মধ্যে আমার সামনে উপস্থিত হয় বিশাল বড় বড় দুটি গজার মাছ। এই মাছগুলো এসে আমার সাথে স্বাভাবিকভাবে মানুষের মতো, কেমন আছো, তুমি ভয় পেও না, আমাদের পেছনে পেছনে আসো। মাছগুলোর মুখে এমন কথা শুনে আমি একটু ভয় এবং একটি বসার জায়গা দেখিয়ে দিয়ে সেখানে বসতে বলেন। আমিও রানীর কথা মতো রানীর কাছাকাছি গিয়ে সেই বসার জায়গায় বসে পড়ি। তখন রানী আমাকে জিজ্ঞেস করেন, তুমি এখানে কেন এসেছো? রানীর এমন প্রশ্নের উত্তর আমি বলি, আমাকে মহারাজ আপনাকে খোঁজার জন্য পাঠিয়েছেন। তখন রানী কমলাবতী আমাকে বলেন, পেছন পেছন যেতে থাকি। মাছগুলো আমাকে পানি দিয়েই নিয়ে যেতাম, পানি যে ছিল না ওই জায়গায়, বিষয়টা এরকম না। তো আপনি হঠাৎ করে কেন আমাদের সবাইকে ছেড়ে চলে আসলেন? তখন রানী কমলাবতী আমাকে বলেন, আমি তো চলে আসিনি, আসলে এটাই আমার জায়গা, আমি আমার জায়গায় আসছি। আমাকে বরং জোর করে স্থলভাগেই রেখে দেওয়া হয়েছিল, এটাই আমার জায়গা, আমি আমার ঠিকানা খুঁজে নিয়েছি, আমি স্বেচ্ছায় এখানে এসেছি। তোমরা যেটা দেখেছ এটা মূলত আমাদেরই পরিকল্পনা ছিল। এভাবেই একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যম দিয়েই আমি এই জগতে চলে আসি। তখন আমি প্রশ্ন করতে যাব, ঠিক তখনই রানী কমলাবতী আমাকে বলেন, বাবা তুমি এখন চলে যাও, আর গিয়ে তোমাদের রাজাকে বলবা সে যেন কষ্ট না পায়। আর আমাদের সন্তানের একটি নির্দিষ্ট বয়স হবার পর আমি আমার সন্তানকে আমার কাছে নিয়ে আসব, আর আমার সন্তানকে নিয়ে আসার সময় সে যেন কোনো বাধা প্রদান না করে। আর সে যে কাজগুলো করেছে তা একদম ঠিক করেনি। তাকে আরেকটি কথা বলবা, আমি যে স্বপ্নে গিয়ে তাকে বলতাম আপনি যা করেছেন ভালো করেন নাই, এই কথাগুলো সে যেন তার বাবার কাছে গিয়ে জিজ্ঞেস করে যে আসলে ব্যাপারটা কি, কেন আমি এটা বলেছি। কারণ তার বাবা জানে এই কথার অর্থ কি। এই সমস্ত কথা বলার একটা পর্যায়ে এসে হঠাৎ করে রানী কমলাবতী আমাকে একটা কঠিন শর্ত দিয়ে বসে। আমি চিন্তাও করতে পারিনি এরকম কঠিন শর্ত সে দেবে। এত সুন্দর করে কথা বললো আমার সাথে, হঠাৎ করে এমন কঠিন শর্ত আমাকে দিল যা শুনে আমি ভয় পেয়ে যাই। সেই শর্তটি হলো, আমাদের মধ্যে যে কথাবার্তা হলো ঘরের চারপাশ দেয়াল দিয়ে ঘেরা, আর দেয়ালের কাছাকাছি এসে দেখি বিশাল বড় একটি গেট। তো মাছগুলো আমাকে সেই গেট দিয়ে ঢুকতে বলে, আমিও গেট দিয়ে ভিতরে ঢুকে যাই, কিন্তু মাছগুলো গেটের ভিতরে ঢোকেনি। বলেছিল তাদের অনুমতি এ পর্যন্তই। গেটের ভিতরে গিয়ে আমি তো পুরোই অবাক। সেখানে দেখি চোখ জুড়ানো অপূর্ব সৌন্দর্যময় এক সুন্দর জগৎ। ওখানে আবার পানি নেই, সেখানে পুকুর আছে, গাছপালা আছে, নদী আছে, এত সুন্দর সুন্দর ফলের গাছ, ফলগুলো বেশ বড় বড়। দুইজন লোক, তারা দেখতে একদম স্বাভাবিক মানুষের মতো করে নিয়ে যাওয়ার অনুমতি এসেছে। তখন আমি তাদের সাথে সাথে চলতে থাকি। তারা আমাকে নিয়ে ঢোকে সেই রাজপ্রাসাদে। সেখানে গিয়ে আমি তো পুরোই অবাক। আর অবাক
কেনই বা হব না? সেখানে গিয়ে দেখি বিশাল বড় একটি সিংহাসন, আর সেই সিংহাসনেই বসা আছেন আমাদের রানী কমলাবতী। তার পরনে ছিল বেশ সুন্দর পোশাক, আর মাথায় ছিল রাজমুকুট। রানী কমলাবতী আমাকে দেখে জিজ্ঞেস করে, কেমন আছো তুমি? তখন আমি উত্তর দিই, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? তখন রানীও বলে, আমি বেশ ভালো আছি। এই কথা বলে রানী আমাকে কাছে ডাকেন এবং একটি বসার জায়গা দেখিয়ে দিয়ে সেখানে বসতে বলেন। আমিও রানীর কথা মতো রানীর কাছাকাছি গিয়ে সেই বসার জায়গায় বসে পড়ি। তখন রানী আমাকে জিজ্ঞেস করেন, তুমি এখানে কেন এসেছো? রানীর এমন প্রশ্নের উত্তর আমি বলি, আমাকে মহারাজ আপনাকে খোঁজার জন্য পাঠিয়েছেন। তখন রানী কমলাবতী আমাকে বলেন, আমাদের সন্তানটি কেমন আছে? তখন আপনার কথাও জিজ্ঞেস করেন। তখন আমি বলি, সবাই ভালো আছে। তখন আমি বললাম, তো আপনি হঠাৎ করে কেন আমাদের সবাইকে ছেড়ে চলে আসলেন? এটাই আমার জায়গা, আমাদের রাজা সাগরপালকে বলতে হবে। তাহলে আমাকে কেন বলতে বলছেন? আবার বলছেন যে উপরে উঠে বলা যাবে না। তখন রানী কমলাবতী বললেন, এখানেই, এই জগৎ থেকে তোমাদের জগৎ আলাদা। এখানে অনেক কিছুর ব্যাপার রয়েছে যা আসলে ব্যাখ্যা করা সম্ভব নয়। স্থলভাগেই রেখে দেওয়া হয়েছে, উঠবে এবং তুমি মূলত আমি বুঝতে পেরেছি যে আমি এখানে নিজের ইচ্ছায় আসিনি, আপনি আমাকে নিয়ে এসেছেন এই কথাগুলো বলার জন্য। তাহলে কেনই আমাকে এমন কঠিন শর্ত দিয়ে দিচ্ছেন? কেন বলতে বলছেন, আবার আমার মৃত্যুর শর্ত দিয়ে দিয়েছেন? তাহলে আমি কিভাবে এই কথাগুলো বলবো? কিভাবে সাগরপাল এই কথাগুলো জানতে পারবেন? রানী কমলাবতী কোনো উত্তর দেন না, বলেন, এটাই এখানকার নিয়ম, তুমি চলে যাও। তখন নাকি রানী কমলাবতী দুটো রুই মাছ এনে দিতে বলেন। এই দুটো রুই মাছ এই ডুবুরির হাতে দেয়া হয়। তখন রানী কমলাবতী উনি তাকে যাওয়ার অনুমতি দেন। এরপর ঠিক যেভাবে এসেছেন ওভাবেই এই ডুবুরিকে নাকি উপর দিকে দিয়ে যাওয়া হয় আর কি। সাগরপাল এবং অন্যান্য লোকজন এই কথা যখন শুনলেন, যখন ডুবুরি তার সমস্ত কথা শেষ করলেন, হঠাৎ করেই ডুবুরির নাক দিয়ে, মুখ দিয়ে, কান দিয়ে রক্ত বের হতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই ছটফট করতে করতে সে মারা যায়। শর্ত অনুযায়ী সাগরপাল ডুবুরির পরিবারকে তার প্রাসাদে নিয়ে এসেছিলেন, তাদেরকে একটা কাজ দিয়েছিলেন এবং তাদের সকল ভরণ পোষণের দায়িত্ব নিয়েছিলেন। এখন সাগরপালের মধ্যে কিন্তু চিন্তা ঢুকে যায় যে তার বাবা সব জানে কিভাবে, এটার অর্থ কি? বাবার সাথে দেখা করতে। এখন আমি প্রশ্ন করতে যাব, ঠিক তখনই রানী কমলাবতী আমাকে বলেন, বাবা তুমি এখন চলে যাও, আর গিয়ে তোমাদের রাজাকে বলবা সে যেন কষ্ট না পায়, আর আমাদের সন্তানের একটি নির্দিষ্ট বয়স হবার পর আমি আমার সন্তানকে আমার কাছে নিয়ে আসব, আর আমার সন্তানকে নিয়ে আসার সময় সে যেন কোনো বাধা প্রদান না করে। আর সে যে কাজগুলো করেছে তা একদম ঠিক করেনি। তাকে আরেকটি, আমি যে স্বপ্নে গিয়ে তাকে বলতাম আপনি যা করেছেন ভালো করেন নাই, এই কথাগুলো সে যেন তার বাবার কাছে গিয়ে জিজ্ঞেস করে যে আসলে ব্যাপারটা কি, কেন আমি এটা বলেছি। কারণ তার বাবা জানে এই কথার অর্থ কি। এই সমস্ত কথা বলার একটা পর্যায়ে সে হঠাৎ করে রানী কমলাবতী আমাকে একটা কঠিন শর্ত দিয়ে বসে। আমি চিন্তাও করতে পারিনি এরকম কঠিন শর্ত সে দেবে। এত সুন্দর করে কথা বললো আমার সাথে, হঠাৎ করে এমন কঠিন শর্ত আমাকে দিল যা শুনে আমি ভয় পেয়ে যাই। সেই শর্তটি হলো, আমাদের মধ্যে যে কথাবার্তা হলো এই কথাগুলো কোনোভাবেই উপরে উঠে বলা যাবে না। তখন আমি বললাম, উপরে উঠে যদি নাই বলি তাহলে কেন আমাকে বললেন যে এই কথাগুলো গিয়ে আমাদের রাজা সাগরপালকে বলতে হবে? তো বিয়েটা হয়েছিল, অথচ এর ভিতরেও কিন্তু এই যে আগুন লেগেছে এইটা সেইটা এরকম ব্যাপারগুলো কিন্তু হয়েছে। তো একটা পর্যায়ে বিয়ে হয়ে যায়, আবার রানী কমলাবতী কিন্তু পানির নিচে চলে যায়। এটা কেন? এখানে তান্ত্রিক যে কাজগুলো করেছিল সেই কাজের শক্তি ছিল মূলত তান্ত্রিকের মৃত্যুর আগ পর্যন্ত। অর্থাৎ তান্ত্রিক যদি মারা যায় তাহলে কমলাবতীর উপরে করা সব ধরনের জাদু কেটে যাবে। সাগরপাল কমলাবতীর সুসম্পর্কর জন্য যে কালো জাদু করা হয়েছিল সেটা কেটে যাবে।
আর পানির নিচে যেই জিনগুলো রয়েছে তাদের উপরও কিন্তু বল প্রয়োগ করে কিছু জাদু করা হয়েছিল, এগুলো কেটে যাবে। হয়েছেও তাই। ওই তান্ত্রিক মারা গিয়েছিল, তান্ত্রিকের অনেক বয়স হয়ে গিয়েছিল, সে মারা গিয়েছিল, তখন এই বিষয়গুলো কেটে যায়। আর এরপরেই ওই পানির নিচে জিনেরা তাদের জাদু বলে এক খরা সৃষ্টি করে ওই এলাকায়, তীব্র পানির সংকট সৃষ্টি করে। যেহেতু ওরা পানির জিন, নদী নালাগুলো সব শুকিয়ে ফেলে, নিচ থেকে পানিগুলো সব শোষণ করে ফেলে। তখন এই যে এই বিশাল দিঘি খনন করার একটা পরিকল্পনা হয়। আর এরপর ওই জিনেরাই স্বপ্ন দেখাতে থাকে যে কমলাবতীকে এখানে নিয়ে আসতে হবে। কমলাবতীও সবকিছু বুঝতে পারে ঘটনাগুলো কি হচ্ছে, সে বুঝে চুপচাপ থাকে। দিঘি খননের পর সে নিজের ইচ্ছাই ওখানে গিয়েছিল, সে জানতো যে এরপরে কি হবে, সে নিজের ইচ্ছাই ওখানে চলে যায়। আর তারপর যেটা হয়েছে সেটা তো সবাই জানে। তো সাগরপালের বাবা সব কথা যখন সাগরপালকে বলেন, এটাও বলেন তুমি কমলাবতীকে ভুলে যাও বাবা, আমিও হয়তো বেশি দিন বাঁচবো না, কারণ ওরা আমাকে বাঁচতে দিবে না। তোমার হাসি মুখটা দেখার জন্য এত কিছু করেছি, যা করা একদমই ঠিক হয়নি, যেটা করেছি সেটা অন্যায়, এর মাসুল তো দিতেই হবে। সব কথা শুনে সাগরপালও মনে খুব কষ্ট পায়। সে আবার এই বঙ্গ ভূখণ্ডে ফেরত চলে আসে। সাগরপাল আর দ্বিতীয় বিয়ে করেন নাই। সাগরপালের সন্তানটাও কোনো একটা সময় নিয়ে গিয়েছিল কমলাবতী। এইভাবেই এই ঘটনাটি মানুষের মুখে মুখে রয়ে গিয়েছিল। এই ঘটনার মধ্যে আরো অনেক তথ্য হয়তোবা থাকতে পারত, সুশৃঙ্খলভাবে আরো অনেক তথ্য থাকতে পারত, কিন্তু যেহেতু আলহাজ ভাই বিভিন্ন মানুষের মুখ থেকে শুনে শুনে এইগুলো সংগ্রহ করেছেন, যার কারণে এই তথ্যগুলো যেভাবে উনি সংগ্রহ করেছেন সেভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। প্রিয় লিসেনার্স, এখানে একটি কথা, সেটা হচ্ছে যে আপনারা হয়তোবা জানেন বাংলাদেশে এরকম কিছু ঘটনা আগেও হয়েছে, বিশেষ করে ঢোল সমুদ্র। ঢোল সমুদ্রের নাম আপনারা অনেকেই শুনেছেন। সেখানেও কিন্তু এই রকমের একটা ব্যাপার রয়েছে যে রানীকে ওই বলা হয় যে ওই পুকুরের মাঝখানে যেতে, কিন্তু রানী কিন্তু সেটা ইচ্ছা করে যান নাই, উনি কিন্তু ফেরত আসার চেষ্টা করছিলেন, কিন্তু হয় কি যে ওনাকে আর ওঠানো যায় নাই। ঢোল সমুদ্র কিন্তু এখনো রয়েছে। ঢোল সমুদ্র এই যে দিঘিটা, এটা কিন্তু ঝিনাইদহে। বলা হয় যে ঝিনাইদহের রাজা মুকুট রায় নামে এক প্রতাপশালী জমিদার ছিলেন, উনি মূলত এই ঢোল সমুদ্র দিঘিটা খনন করেছিলেন। আর সেখানে এই ধরনের একটা ঘটনা রয়েছে, আপনারা ইউটিউবে সার্চ দিলেও ঢোল সমুদ্র সম্পর্কিত তথ্য পেয়ে যাবেন। প্রিয় লিসেনার্স, আপনারা সাগর দিঘি রহস্য সম্পর্কে জানলেন। এখনো কি কমলাবতী ওই দিঘির মধ্যে ওই জগতে আছেন, নাকি উনি মৃত্যুবরণ করেছেন, নাকি অন্য কোনো এক কমলাবতীকে আবার রানী হিসাবে তারা নির্ধারণ করেছে? কারণ প্রতি 100 বছরে তো একটা শিশু এরকম জন্মগ্রহণ করে। হয়তোবা রানী কমলাবতী আর নেই, তার জায়গায় অন্য কেউ স্থলাভিষিক্ত হয়েছে, সময়ের সাথে সে হয়তোবা জীবিত নেই, সেই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে, হতে পারে। সে সম্পর্কে আমরা কিছুই বলতে পারবো না, কারণ আপনারা দেখেছেন এই সম্পর্কিত তথ্য অনেক শক্তিশালী জিনেরাও বলতে পারেনি। শেষ পর্যন্ত পানির জিনের এক বাদশাকে আহ্বান করে তার কাছ থেকে তথ্যগুলো সংগ্রহ করা হয়েছে। কত জটিল একটি বিষয়, তাই না? অনেক তথ্যই অজানা রয়ে যাবে। জাদু করে 7 মাস ধরে এই বিয়ের আয়োজন করা হলেও বারবার কিন্তু বিয়ে হচ্ছিল না। একটা পর্যায়ে এসে সেটা হয়ে যায়, আর এরপরে সংসার চলতে থাকে, একটি সন্তান হয়, এর মধ্যে তান্ত্রিক মারা যাওয়ার কারণে সবকিছু কেটে যায়। আর তারপর যেটা হয় সেটা তো আপনারা শুনলেনই। এরকম অনেক ঘটনা কিন্তু হয়েছে। তাহলে কি আমরা বলবো এই যে যেই পুকুরগুলোতে এই ধরনের পূজা দিয়ে এরপর কোনো রানীকে বা কোনো একটা নারীকে বা কোনো একটা লোককে নিয়ে যাওয়া হয়, তারা আসলে ওই জগতে, ওই পানির জগতের জিনেদের কোনো একটা দায়িত্বে রয়েছেন? এরকম ঘটনা কিন্তু বিভিন্ন জায়গায় আমরা শুনেছি, কিন্তু শেষ পর্যন্ত কি হয়, রহস্য কি, এই রহস্যগুলো কিন্তু জানা যায় না, শুধু পৌরাণিক ঘটনা বা লেজেন্ড আকারই রয়ে গেছে। আজকের এই ঘটনার মাধ্যমে হয়তোবা আমাদের কাছে অনেক কিছুই খোলাসা হয়েছে। আশা করছি এখন আমরা অনেক কিছুই মেলাতে পারব।